আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো, আজকে ক্লাস শুরু করবো আমরা অধ্যায় 5-এর সেকেন্ড পার্ট। হ্যাঁ, তো আমি প্রিভিয়াস যে ক্লাসটা দিয়েছিলাম সেখানে আমরা অধ্যায় 5-এর ফার্স্ট পার্টটা নিয়ে কথা বলেছি। তো মেইনলি খাদ্যের বিভিন্ন উপাদান, পুষ্টি উপাদান, এগুলো নিয়ে আলোচনা করছি। তো দেখো, আজকে আমরা কি পড়বো? পুষ্টি উপাদানের শক্তি। তো আমাদের যে পুষ্টি উপাদান আছে, হ্যাঁ, এই মেইনলি কি আমরা 6টা পুষ্টি উপাদান বলি। হ্যাঁ, তো এই 6টা পুষ্টি উপাদানের মধ্যে কিন্তু সবাই শক্তি দেয় না। আমাদের শক্তি দেয় আমাদের শর্করা, আমিষ আর স্নেহজাতীয় পদার্থ বা চর্বি। আর এই সবগুলা উপাদান থেকে আমরা সমান পরিমাণে শক্তিও পাই না। তো দেখো, যদি একটু বইটা পড়ি, খাদ্য আমাদেরকে কি দেয়? পুষ্টি আর শক্তি দেয়। কিন্তু কি পরিমাণ খাদ্য, কি পরিমাণ শক্তি পাওয়া যায়, আমরা কি সেটা জানি? সেটা কিন্তু আমরা জানি না। আবার বিভিন্ন পুষ্টি উপাদান থেকে নির্গত শক্তির পরিমাণও কি এক? তা কিন্তু না। খাদ্যের 6টি পুষ্টি উপাদানের মধ্যে শুধু শর্করা, প্রোটিন, চর্বি জাতীয় উপাদান শক্তি দিতে পারে, বাকি 3টি উপাদান শক্তি দিতে পারে না। এখন দেখো, আমাদের শক্তিটা কোথায় লাগে মেইনলি? কেন আমাদের খাদ্য উপাদান থেকে শক্তিটা দরকার, এটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখো আসতেছি যে আমাদের দেহের মাংসপেশি আমাদের চলনে সাহায্য করে। মাংসপেশির কারণে আমরা চলতে, ফিরতে, হাঁটতে, দৌড়াতে, বসতে ইত্যাদি কাজে স্বাচ্ছন্দ্য বোধ করি। মাংসপেশি এ ধরনের কাজের জন্য কি পরিমাণ শক্তি খরচ হয়? পেশি সংকোচনে ও প্রসারণে শক্তি দরকার। সুতরাং মাংসপেশি যত বেশি সংকুচিত প্রসারিত হবে, শক্তি তত বেশি খরচ হবে। তাই কাজের উপর নির্ভর করে শক্তি ব্যয়ের পরিমাণ। তবে কি হাঁটা চল আচ্ছা, এখন দেখো, এইটুকু যদি আমি বুঝাই, আমাদের মনে করো আমরা হাঁটা চলা করতেছি, তাই না? হাঁটা চলা করতে আমাদের শক্তির প্রয়োজন হয়। এখন আরেকটা কথা যে আমাদের এই শক্তিটা যে এখন এই হাঁটা চলার শক্তিটা খাবার থেকে আসতেছে। এখন মনে করো আমাদের সবসময় কি সেম অ্যামাউন্টের শক্তি খরচ হয়? উত্তর না। মনে করো আমরা 2 কিলোমিটার হাঁটতেছি। হ্যাঁ, তো 2 কিলোমিটার হাঁটার জন্য আমাদের এই পায়ের মাসেল টাসেল এগুলোর যেই পরিমাণ মুভমেন্ট হচ্ছে, সংকোচন প্রসারণ হচ্ছে, কন্ট্রাকশন রিল্যাক্সেশন হচ্ছে, তাতে যেই পরিমাণ শক্তি খরচ হচ্ছে, আমরা যদি 4 কিলোমিটার হেঁটে যাই, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু তার দ্বিগুণ আমাদের, মোটামুটি বলতে গেলে দ্বিগুণ পরিমাণে আমাদের সংকোচন প্রসারণ হবে হাঁটার জন্য, তাই না? ম্যাসেজগুলো তাহলে আমাদের বেশি শক্তি লাগবে। হ্যাঁ, এই জন্য তার মানে আমাদের কাজ যতটুকু হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমাদের শক্তি কতটুকু লাগতেছে সেটা। হ্যাঁ, তো কাজ যদি বেশি হয়, এখানে যেরকম 4 কিলোমিটার হাঁটতে কাজ বেশি হচ্ছে 2 কিলোমিটার হাঁটার তুলনায়, তো এই কারণে ওই তুলনায় শক্তি বেশি খরচ হচ্ছে। এখন আমরা যদি কোনো কাজ না করি, শুয়ে বসে থাকি, তবুও আমাদের খাদ্যের দরকার হয়, ক্ষুধা লাগে, বিশ্রামত অবস্থায় শক্তি খরচ হয় বলে মনে হয়। কিন্তু কিভাবে? আচ্ছা, এখন মনে করো আমরা কোনো হাঁটাচলা না করে বসে আছি। হ্যাঁ, তো তাহলে কি আমাদের শক্তি খরচ হবে না? অ্যান্সার হ্যাঁ, হবে। কিভাবে হবে? মনে করো আমরা বসে আছি, কিন্তু তারপর আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়া লাগতেছে, এবং এই শ্বাস প্রশ্বাস তার পাশাপাশি কি আমাদের শরীরে কার্ডিয়াক মাসেলগুলো আমাদের হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ করতেছে, সেখানেও কিন্তু আমাদের শক্তি লাগতেছে। তাহলে দেখো, বিশ্রামরত অবস্থায় আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত পা কাজ করে না, কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস এবং হৃৎপিণ্ড ঠিকই চলতে থাকে। শ্বাস প্রশ্বাসের সাথে কী চলতে থাকে? আমাদের রেসপাইরেটরি মাসেলস আর কার্ডিয়াক মাসেলস চলতে থাকে আমাদের হৃৎপিণ্ডের কাজের সাথে। এখন রেসপাইরেটরি মাসেল কিন্তু অন্য কোনো ঐচ্ছিক অনৈচ্ছিক পেশির মধ্যেই পড়ে এটা, বাট আমি জাস্ট নামটা লিখছি, এটাকে তোমার আলাদা ক্লাসিফিকেশন ভাইব না। আর আমাদের কার্ডিয়াক মাসেল তো বিশেষ টাইপের অনৈচ্ছিক পেশির আমরা জানি। তো গেল, এখন এদের সাথে সংশ্লিষ্ট পেশিগুলোর সংকোচন প্রসারণে সার্বিক কাজ সাধিত হয়, কাজেই তখনই শক্তি ব্যয় হতে থাকে। এই শক্তিকে মৌলবিপাক শক্তি বলে। এখন মৌলবিপাক শক্তির সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট এবং এটি ইনভেরিয়েবলি আসে। তাহলে কী বলবো আমরা? বিশ্রামরত অবস্থায় আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত পা কাজ করে না, কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস হৃৎপিণ্ড ঠিকই চলতে থাকে। এদের সাথে সংশ্লিষ্ট পেশিগুলো সংকোচন প্রসারণে সার্বিক কাজ সাধিত হয়, কাজেই তখনই শক্তি ব্যয় হতে থাকে। এই শক্তিকে মৌলবিপাক শক্তি বলে। একজন লোকের দৈনন্দিন কী পরিমাণ শক্তি প্রয়োজন তা নির্ভর করে 3টা বিষয়ের উপর। এখন কী কী বিষয়ের উপর নির্ভর করে? দেখো, 3টা বিষয়ের মধ্যে ফার্স্টলি মৌলবিপাক শক্তি। মনে করো আমাদের কোনো দিন খাবার দাবার খাওয়া কম হয়েছে, বা আমাদের শক্তি খুব কম, বা আমরা খুব টায়ার্ড ফিল করতেছি, হ্যাঁ, কাজ করতে এনাফ শক্তি পাচ্ছি না, তাহলে আমরা কী করবো? রেস্ট নিব, বিশ্রাম নিব, বসে থাকবো। তো কিন্তু এই বসে থাকলে, শুয়ে থাকলেও আমাদের একটা পরিমাণ শক্তি খরচ হবে। এখন মনে করো কোনো কাজ না করলাম, এভাবে আমরা থাকতে পারবো, কিন্তু ওই যেই বিশ্রামরত অবস্থায় যেটুকু শক্তি দরকার, ওই মিনিমাম অ্যামাউন্টের শক্তির শক্তিটা তো আমাদের নিতে হবে, তাই না? খাদ্য থেকে, নাহলে আমরা কেমনি বেঁচে থাকবো? একটু বেঁচে থাকার সমস্যা হচ্ছে। এই জন্য মৌলবিপাক শক্তির উপর ডিপেন্ড করে এটা। এরপরে শক্তির প্রয়োজনীয়তা ডিপেন্ড করে। তারপর দৈহিক পরিশ্রমের ধরন। এখন দেখো, যারা কায়িক শ্রম করে আর মেধাশ্রম করে, তাদের কিন্তু একই রকম শক্তি লাগে না, তাই না? তো যারা একটু
মনে করো যে দিনমজুর আছে মুটে, এদের একটু শক্তি, মুটে মজুর এদের হচ্ছে শক্তি একটু বেশি লাগে। তো এই দৈহিক পরিশ্রমের উপর ডিপেন্ড করে আর কি, তাই না? আর হচ্ছে খাদ্যের প্রভাব, এছাড়াও দেহের বৃদ্ধি, শারীরিক অবস্থা, আবহাওয়ার উপরও ক্যালোরির চাহিদা ডিপেন্ড করে। মনে করো যে তো আমাদের বাবা মারা অনেক সময় আমাদের বলে না যে তুই তো গ্রোয়িং এজে আসিস, হ্যাঁ তোর হচ্ছে এখন একটু বেশি খাওয়া দরকার, খেতে যাচ্ছিস না কেন? হ্যাঁ, আমার বোনকে আমরা হচ্ছে সারাদিন বলতে থাকি। তো এটাই হচ্ছে, তো এই মানে যখন আমাদের গ্রোয়িং এজ থাকে, যখন হচ্ছে দেহ বৃদ্ধি হতে থাকে, এই শারীরিক অবস্থা হচ্ছে আমাদের শক্তি বেশি লাগে। এখন হচ্ছে দেখো খাদ্য শক্তি পরিমাপের একক। তো খাদ্য শক্তি পরিমাপের একক যদি আমি নর্মালি বলি কী কী, খাদ্য ক্যালোরি বা কিলো ক্যালোরি বা হচ্ছে কিলো জুল, এই এককে আমরা হচ্ছে খাদ্য পরিমাপ একক শক্তি পরিমাপ করি। এখন দেখো শক্তি বিভিন্ন রূপ রয়েছে। পুষ্টি উপাদান থেকে নির্গত শক্তিটা কি? তাপ শক্তি। এখন তাপ শক্তির একক কি? নর্মালি ক্যালোরি। এখন 1 কিলো ক্যালোরি বা 1 কিলো ক্যালোরিতে কি জানো? 1 কিলো ক্যালোরিতে হচ্ছে 1000 ক্যালোরি। হ্যাঁ, তাপ শক্তি পরিমাপের একক যেটা ক্যালোরি, 1000 ক্যালোরিতে 1 কিলো ক্যালোরি। এখন এই 1 কিলো ক্যালোরির সংজ্ঞাটা আমাদের আসতে পারে, কি বলবো? 1 কিলোগ্রাম পানির উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 1000 ক্যালোরি বা 1 কিলো ক্যালোরি তাপের প্রয়োজন হয়। পুষ্টিবিদরা খাদ্যের শক্তি বোঝানোর জন্য ক্যালোরি এককটা ব্যবহার করে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে খাদ্যের ক্যালোরি আসলে কিলো ক্যালোরি। বিভ্রান্তি এড়ানোর জন্য এই বইয়ে খাদ্য শক্তি বোঝানোর জন্য খাদ্য ক্যালোরি বা কিলো ক্যালোরি শব্দটা ব্যবহার করা হয়েছে। দেখো, আন্তর্জাতিক সংস্থার মতে খাদ্যের শক্তি মূল্য প্রকাশের ক্ষেত্রে খাদ্য ক্যালোরি বা কিলো ক্যালোরির পরিবর্তে কিলো জুল একক ব্যবহার করা উচিত। তাহলে হচ্ছে আমরা এই যে তাহলে আমরা মেইনলি খাদ্য ক্যালোরি কথাটা ইউজ করতেছি, বা এটা অ্যাকচুয়ালি 1 কিলো ক্যালোরিও বলা যায়। আর হচ্ছে এটা যে কনভার্সন রেট কিলো জুলের সাথে বলি তাহলে কত? 4.2 কিলো জুল প্রায়। এটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা এটাকে বেশি সাপোর্ট করতেছে, কিলো জুল একটাকে। আচ্ছা, এইটুক পর্যন্ত দাগানো ছিল জন্য আমি আসলে সরি, কারণ আমি হচ্ছে ক্লাস আরেকবার নিতে গেছিলাম, এইটুক পরে ফেলছিলাম, তারপর আমার রেকর্ডিংটা নষ্ট হয়ে গেছে, ভেরি ব্যাড লাক। তো হচ্ছে এই জন্য দাগানো ছিল, তো সামনের থেকে আমরা দাগায় দাগায় পড়বো। এখন দেখো পুষ্টি উপাদানে তাপশক্তি নির্ণয়। আচ্ছা দেখো, তাহলে পুষ্টি উপাদানে তাপশক্তি নির্ণয়। এখন প্রতিদিন আমরা নানা রকম পুষ্টি উপাদান গ্রহণ করে থাকি, ভাত, খিচুড়ি, পোলাও থেকে শুরু করে ফলমূল, শাকসবজি, পানীয় কোনোটাই বাদ যায় না। হ্যাঁ, এই যে খাবারগুলো খাচ্ছি আমরা, ভাত, খিচুড়ি, পোলাও, মাংস থেকে শুরু করে ফলমূল, শাকসবজি, পানীয়, এদের সবগুলোই কিন্তু আমাদের বিভিন্ন পুষ্টি উপাদান সাপ্লাই করে। তো এই পুষ্টি উপাদানের শক্তি পরিমাপ করতে হলে এর প্রকৃতি জেনে নিতে হবে। দেখো, পুষ্টির প্রকৃতি: মিশ্র খাদ্য, বিশুদ্ধ খাদ্য। খাদ্যের প্রকৃতি বলতে এটা কি মিশ্র খাদ্য নাকি বিশুদ্ধ খাদ্য তাকে বোঝায়। হ্যাঁ, মিশ্র খাদ্যে একের অধিক পুষ্টি উপাদান থাকবে, যেরকম দুধ, ডিম, খিচুড়ি, পেয়ারা ইত্যাদি। আর বিশুদ্ধ খাদ্যে একটা মাত্র উপাদান থাকে, চিনি, গ্লুকোজ, এগুলা। এতে শর্করা ছাড়া অন্য কিছু থাকে না। তাহলে হচ্ছে মিশ্র খাদ্য কি, বিশুদ্ধ খাদ্য কি, আর এদের মধ্যে কোন কোন উপাদান থাকে এগুলো আমরা দেখে নিলাম। এখন পুষ্টি উপাদান, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, বুঝে রাখতে হবে, অনেক সময় সংখ্যাটা চলে আসে। হ্যাঁ, তো একটু পড়ে নিও। পুষ্টি উপাদান ও তার পরিমাণ নির্ণয়। পুষ্টি উপাদানের প্রকৃতি জানার পর ওই খাদ্যে কী উপাদান কী পরিমাণে আছে তা জেনে নিতে হবে। তবে বিভিন্ন খাদ্যের পুষ্টি উপাদান ও তার পরিমাণ খাদ্য মূল্য তালিকা থেকে জেনে নিতে হয়। আর ক্যালোরি নির্ণয়: খাদ্যের পুষ্টি উপাদান ও তার পরিমাণ জানার পর শর্করা, প্রোটিন, চর্বি, ক্যালোরি বের করতে হয়। এক্ষেত্রে ভিটামিন, খনিজ লবণ, পানির ক্যালোরি মূল্য 0 হিসেবে ধরে নিতে হয়। আচ্ছা, এই যে দেখো, এটা তাহলে হচ্ছে আমরা প্রোটিন, খনিজ লবণ, পানিটা তো 0 ধরবো। আর হচ্ছে আচ্ছা, এখানে একটু দাগাই দিই। আচ্ছা দেখো, খাদ্য উপাদানের ক্যালোরির পরিমাণ কি? আমরা 1 গ্রাম শর্করা থেকে পাবো 4 কিলো ক্যালোরি, 1 গ্রাম আমিষ থেকে পাবো 4 কিলো ক্যালোরি, আর 1 গ্রাম চর্বি থেকে 9 কিলো ক্যালোরি পাবো। এখন দেখো, 20 গ্রাম চিড়ায় 15.4 গ্রাম শর্করা, আর হচ্ছে 1.32 গ্রাম প্রোটিন এবং 0.24 গ্রাম স্নেহ আছে। 1 কেজি চিড়াতে খাদ্যশক্তির পরিমাণ কত? দেখো, আমরা শর্করা থেকে শর্করা কতটুকু পাচ্ছি এখানে? 50.4 গ্রাম শর্করা। তারপরে হচ্ছে পাচ্ছি 1.32 গ্রাম প্রোটিন, 1.32 গ্রাম প্রোটিন। আর কি পাচ্ছি? 0.24
স্নেহ, হ্যাঁ এইগুলো হচ্ছে আমরা পাচ্ছি এখান থেকে। এখন দেখো আমরা কি জানি 15.4 গ্রাম শর্করা যদি আমরা কিলো ক্যালোরি বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের 1 গ্রাম শর্করা থেকে আসে হচ্ছে মানে 4 কিলো ক্যালোরি। তাহলে 15.4 গ্রাম শর্করা থেকে কত আসবে ইন্টু 4 কিলো ক্যালোরি আছে। মানে যদি এটা অ্যাকচুয়ালি ঐকিক নিয়ম থেকে আসে, তোমাদেরকে যদি একটু বুঝিয়ে দিই যে এভাবে করবা যে এই যে 1 গ্রাম শর্করা থেকে আসে, এভাবে ঐকিক নিয়ম হিসেবে যদি চিন্তা করি আসে 4 কিলো ক্যালোরি। হ্যাঁ এভাবে লিখলাম কিলো ক্যালোরিটা বা খাদ্য ক্যালোরি যেটাই হোক। তাহলে হচ্ছে সুতরাং আমাদের 15.4 গ্রাম শর্করা থেকে আসে কত 15.4 ইন্টু 4, হ্যাঁ কিলো ক্যালোরি। তো এটাই হচ্ছে এখানে লিখছে, হ্যাঁ এটাই হচ্ছে এখানে লিখছে 15.4 কিলো ক্যালোরি। একইভাবে 1.32 গ্রাম প্রোটিন থেকে 1.32 ইন্টু 4 আর 0.24 গ্রাম স্নেহ থেকে 0.24 ইন্টু 9, হ্যাঁ কারণ স্নেহ থেকে আমরা 9 কিলো ক্যালোরি পাই। এইটাই হচ্ছে আমাদের খাদ্য ক্যালোরির এই যে চার্টটা। হ্যাঁ তো হচ্ছে এখান থেকে পাইলাম কত, তারপর হচ্ছে এগুলো যোগ করে আমরা হতেছে 20 গ্রাম চিড়ায় মোট কত ক্যালোরি বা কত কিলো ক্যালোরি পাবো। এখন হচ্ছে যদি আমরা এটাকে কিলো জুলে করতে চাই তাহলে আমরা কত জানি যে 1 খাদ্য ক্যালোরি ইকুয়াল টু হচ্ছে 4.2 জুল। হ্যাঁ তাহলে তার মানে কি এখানে হচ্ছে যেহেতু আমরা কিলো ক্যালোরিটা পাচ্ছি বা খাদ্য ক্যালোরিটা পাচ্ছি তাহলে হচ্ছে এটা জাস্ট কিলো জুলে গুণ করে দেব। আচ্ছা এখানে আবার আরেকটা জিনিস দেখো, এখানে আমাদের মানে যেই ভ্যালুটা আমরা পেলাম এটা কিন্তু 20 গ্রামের জন্য, কারণ এখানে কোশ্চেনে বলে দিয়েছিল 20 গ্রাম চিড়ায় এটা থাকে। তাহলে হচ্ছে আমরা 20 গ্রাম চিড়ায় মোট কত থাকে এটা পেলাম। হ্যাঁ তাহলে এটাকে আবার কিন্তু আমাদের কোশ্চেনে কিন্তু বলছে 1 কেজি চিড়াতে খাদ্যশক্তির পরিমাণ কত। এটা কিন্তু ভুল হয়ে যেতে পারে, আমরা যদি কোশ্চেন ভালো মতো না পড়ি 20 গ্রামে করে দিয়েই চলে আসবো, বাট দেখো 20 গ্রাম কিন্তু করলে হবে না। এখন আমাদের মানে কী বলে এটা 1 কেজিতে কত 1000 গ্রাম না, তাহলে হচ্ছে 20 গ্রাম থেকে আমরা পাইছি হচ্ছে 69.05 খাদ্য ক্যালোরি। তার মানে হচ্ছে আমরা 1 গ্রাম থেকে কত পাবো, হ্যাঁ 1 গ্রাম থেকে পাবো 69.4 ডিভাইডেড বাই 20। এই যে এটা হচ্ছে আমাদের 1 গ্রামের, এটা হচ্ছে 1 গ্রামের জন্য। আর হচ্ছে যদি তাহলে আমাদের 1000 গ্রাম থেকে কত আসবে, এটার সাথে আমাদের জাস্ট 1000 গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। গুণ করে দিলে 3452 কিলো ক্যালোরি। তো 1 কিলো ক্যালোরি থেকে আমরা হতেছে পাই 4.2 কিলো জুল, তাহলে হচ্ছে 3452 কিলো ক্যালোরি থেকে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে আমাদের 4.2 এর সাথে। এটা হচ্ছে 4.2 ইন্টু 3452 জুল, এটাই হচ্ছে আমাদের এটা। তোমরা কিন্তু সেটা মিক্স করো না, হ্যাঁ এই স্টেপটা তোমাদের খাতায় মিস করো না। হ্যাঁ বইয়ে করে দিলেও কোনো মিস করা যাবে না, তাহলে কেটে দিবে, তাহলে টিচার ভাবে তুমি মুখস্থ করতেছো না। এখন আর ক্যালকুলেটার তো নিয়ে যাবে, এগুলো ক্যালকুলেটার করে ফেলতে পারবে, সমস্যা নেই। একজন পূর্ণবয়স্ক মানুষ দিনে 2000 থেকে 2500 খাদ্য ক্যালোরি প্রয়োজন হয়, তবে লিঙ্গ, পরিশ্রমের মাত্রা ইত্যাদির উপর নির্ভর করে এই সংখ্যাটি একটু বাড়তে বা কমতে পারে। প্রয়োজন থেকে বেশি কিলো ক্যালোরি গ্রহণ করলে এটা মেদ হিসাবে জমা হতে পারে। তাহলে কত একজন মানুষ হতেছে আর 2000 থেকে 2500 লাগে, আর এ অতিরিক্ত যদি আমরা ক্যালোরি গ্রহণ করি তখন এটা মেদ হিসাবে জমা হতে পারে। এরপর হচ্ছে বিএমআর আর বিএমআই। হ্যাঁ এখন দেখো বিএমআর কি, বিএমআর হচ্ছে বেসাল মেটাবলিক রেট বা পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানব শরীরে ব্যবহৃত শক্তির পরিমাণ। আর বিএমআই কি, বডি মাস ইন্ডেক্স, মানবদেহের গড়ন ও চর্বির একটি সূচক। এখন শরীরের সুস্থতা এবং স্থূলতার মান নির্ণয় এই মানদণ্ড দুটো খুবই উপযোগী। এখন দেখো বিএমআই সূত্রটা, হ্যাঁ বিএমআর একটু কঠিন, সমীকরণ, লিঙ্গ, বয়সভেদে পার্থক্য আছে, মেইনলি এই জিনিসটা। হ্যাঁ কোনো মেয়েদের ক্ষেত্রে 655 প্লাস 9.6 ইন্টু ওজন কেজিতে প্লাস
1.8 ইন্টু উচ্চতা সেন্টিমিটারে মাইনাস 4.7 ইন্টু বছরে। এখন দেখো এখানে সূত্রটা মনে রাখতে হবে, প্লাস হচ্ছে তুমি এটা ওজনটা কেজিতে বসাবা না কিসে বসাবা, উচ্চতাটা ইঞ্চিতে বসাবা না সেন্টিমিটারে বসাবা, বয়সটা বছরে বসাবা না মাসে বসাবা, এটা ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, কারণ এই স্পেশালি উচ্চতার ভুলটা আমরা সবাই করে ফেলি যে ইঞ্চিতে আছে ইঞ্চিতে বসাই দিই, বাট এটা খেয়াল রাখতে হবে। ছেলেদের বিএমআরটা কি আরেকটা ব্যাপার, এখানে কিন্তু একটা মানে কি বলে ভয়াবহ চেঞ্জ আছে, যে মেয়েদের ক্ষেত্রে 655 যোগ দিতে হয়, ছেলেদের ক্ষেত্রে মাত্র 66 যোগ দিতে হয়, এটা মনে রাখো। ছেলেদের বিএমআর কত 66 প্লাস 13.7 ইন্টু ওজন কেজি প্লাস 5 ইন্টু উচ্চতা সেন্টিমিটার মাইনাস 6 ইন্টু বয়স বছর। হ্যাঁ, তাহলে ছেলেদের বিএমআর 66 প্লাস 37 ইন্টু ওজন কেজি প্লাস 5 ইন্টু উচ্চতা সেন্টিমিটার মাইনাস 6.8 ইন্টু বয়স বছর। এটা বারবার পরে মুখস্থ করে নেবে। ধরা যাক একজন নারীর বয়স 33 বছর, উচ্চতা 165 সেন্টিমিটার এবং ওজন 94 কেজি। তাহলে হচ্ছে আমরা বিএমআরটা এই যে এভাবে বের করবো, এই যে সূত্রে বসায় ফার্স্ট সূত্রটা দিয়ে এটা হচ্ছে বের করবো, শেষ। এখন দেখো এই ছক দিয়ে হচ্ছে আমরা দৈনিক ক্যালোরি চাহিদাটা বের করতে পারি। আচ্ছা, এখন তাহলে দেখো আমাদের ক্যালোরিটা কীভাবে আমরা বের করবো, যে বিএমআরের মান যেটা আসবে সেটার সাথে হচ্ছে আমরা এখানে কত কত গুণ দিতে হবে এটা একটু দেখে নিব। হ্যাঁ, পরিশ্রমী না হলে 1.9, হালকা পরিশ্রমী সপ্তাহে 2-3 দিন খেলাধুলা করলে, তো এইভাবে হতেছে আমরা এটা বুঝে নেব। যেরকম দেখো এখানে হচ্ছে যেই নারীর আমরা কিলো ক্যালোরি বের করছি, ক্যালোরি বের করছি, বিএমআর বের করছি, তার হচ্ছে কতটুকু ক্যালোরি রাখবে এটা কেন বের করবো। প্রতিদিন মনে করে সে হচ্ছে প্রতিদিন প্রচুর খেলাধুলা করে, তার বিএমআর মান তো এত, তাহলে প্রতিদিন প্রচুর খেলাধুলা করে, এই যে 1.725 এটা গুণ দিতে হবে। তো এটা গুণ দিয়ে যত পাবো এই পরিমাণ মানে এই পরিমাণ ক্যালোরি প্রতিদিন হতেছে তার নেওয়া দরকার, এই পরিমাণ খাদ্য ক্যালোরি তার প্রতিদিন নেওয়া দরকার। এখন বিএমআর ও ব্যয়িত শক্তির সম্পর্ক। বিএমআরের মান বয়স, লিঙ্গ, খাদ্যাভ্যাস, শরীরের গঠনের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে দেখবা। আমাদের দৈনিক খাদ্য চাহিদার সাথে বিএমআরের মান নিয়ন্ত্রণ লক্ষ্য করা যায়। বিএমআর আমাদের শরীরের 60 থেকে 70% শক্তির উৎপাদন নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরে খাদ্য গ্রহণের মাধ্যমে মাত্র 10 থেকে 20% এবং শারীরিক শ্রমের মাধ্যমে 20 থেকে 30% শক্তি পেয়ে থাকে। মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিএমআরের মান কমতে থাকে, আবার অনেকে ওজন কমানোর জন্য খাদ্যের পরিমাণ কমিয়ে ফেলে, এতে বিএমআরের মান আরও কমে যায়, ফলে আরও কম খেয়ে শুকানো যায় না। হ্যাঁ, তাই যদি প্রতিদিন পরিমাণ মতো শারীরিক পরিশ্রম করা হয় তাহলে বিএমআরের মান বেড়ে যায় এবং স্বাস্থ্যসম্মত উপায়ে শরীরকে সুস্থ সবল রাখা যায়। আচ্ছা, তাহলে দেখো আমরা অনেক সময় আমাদের বিএমআরের আমাদের শরীরে 60 থেকে 75% শক্তি উৎপাদনের সাথে জড়িত। আমাদের খাদ্য গ্রহণ থেকে শরীর কী পরিমাণে শক্তি পায়, 10 থেকে 20% মাত্র, শারীরিক শ্রমের মাধ্যমে 20 থেকে 30%। এখন মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিএমআরের মান কমতে থাকবে, আবার অনেকে হচ্ছে ওজন কমানোর জন্য হচ্ছে খাদ্যের পরিমাণ কমায় ফেলে। হ্যাঁ, কিন্তু বিএমআরের মান এটাতে আরও কমে যাবে। ওজন কমানোর জন্য যদি খাদ্যের মানে পরিমাণ কমায় ফেলো, তাহলে হচ্ছে দেখা যাবে যেহেতু আমাদের মানে ওজন কমে যাচ্ছে, বয়স বাড়ার জন্য ওজন কমে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, মানে বিএমআরের মান আলটিমেটলি কমে যাবে। তো বিএমআরের মান যদি কমে যায় তখন হচ্ছে আর কম খেয়ে শুকানো যাবে না আমাদের, কারণ বিএমআরের মানই কম, তাইলে তো মানে আমাদের লাগবেই কম, তাহলে আমাদের যতটুকু পরিমাণ লাগতেছে অতটুকু তো আমরা পাচ্ছি কম খাওয়ার পরেও, তো এই কারণে আমাদের অ্যাডেকুয়েট অ্যামাউন্ট খাওয়া হয়ে যাচ্ছে, তো এই জন্য কম খেয়ে আর শুকানো যায় না। প্রতিদিন পরিমিত শারীরিক পরিশ্রম করা হয় তাহলে বিএমআরের মান বেড়ে যায় এবং স্বাস্থ্যসম্মত উপায়ে শরীরকে সুস্থ সবল রাখা যায়। এই এখন দেখো বিএমআই এর মান নির্ণয় কীভাবে করে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। দেহের মানে বিএমআর আমার কাছে খুব একটা ভালোই লাগে না সত্যি কথা বলতে। বিএমআই জিনিসটা একে তো তোমাদের এখন ইম্পর্টেন্স আছে, এটা আমাদেরও মেজার করা লাগে, মানে মেডিকেলে আসার পরে তোমাদের লাগবে। বিএমআই = দেহের ওজন কেজি বাই দেহের উচ্চতা মিটার স্কোয়ার। হ্যাঁ, এখন এই সূত্রটা যেহেতু ইজি আছে এবং মানে
বের করা যায় খুব সহজেই। তো দেখা যায় যে তোমরা এটা শেখার পরে সবাই বিএমআই বের করা শুরু করবে এবং সবাই খুব প্রাউড ফিল করবে, কারণ মোটামুটি সবারই আদর্শ মানের মধ্যে থাকবে এবং কমও থাকতে পারে অনেকের। তো এটা আসলে তোমাদের মানে বয়স কম দেখে আর কি আমাদের এরকম হয়, এর মানে না যে আমাদের খাবার দাবার খুব বাড়ায় ফেলতে হবে, যেটা তোমার দরকার অ্যাডেকুয়েট অ্যামাউন্টের খাওয়া দাওয়া করলেই হবে। এখন দেখো বিএমআইয়ের মানের এই চার্টটা 18.5-এর নিচে হচ্ছে শরীর ওজন কম, পরিমাণ মতো খাদ্য গ্রহণে ওজন বাড়াতে হবে। 18.5 থেকে 24.9 পর্যন্ত সুস্বাস্থ্য আদর্শমান। তারপরে কি 24.9-এর পরে কত? 25 থেকে 29.9 হতেছে ওজন অতিরিক্ত। তারপরে 30 থেকে 34.9 মোটা হওয়ার ফার্স্ট স্টেপ, দেন 35 থেকে 39.9 মোটা হওয়ার দ্বিতীয় স্টেপ, 40-র উপরে গেলে একদম এটাকে কি বলে, মানে একদম এটা মরবিড বলে মেবি, মরবিড একদম হচ্ছে মানে ডেডলাইন টাইপের, মৃত্যু ঝুঁকির আশঙ্কা থাকে। অনেক ওবেস পেশেন্টদের ক্ষেত্রে এরকম 40-এর বেশি থাকে, ডাক্তার পরামর্শ প্রয়োজন হয়। বিএমআই-এর মানদণ্ডে ব্যক্তিটির সুস্বাস্থ্যের জন্য 38 কেজি ওজন হওয়া প্রয়োজন। অতএব সঠিক পুষ্টি গ্রহণ এবং ব্যায়ামের মাধ্যমে ওজন স্বাস্থ্যসম্মত মানে নিয়ে যেতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ওই যেই নারীটার আমরা বিএমআই বের করছিলাম তার কথা বলছে, তার যদি 38 কেজি ওজন হয় তাহলে হচ্ছে তার হাইট ওয়েট সব কিছু মানে হাইট ওয়াইজ বিএমআই ঠিক হবে। আচ্ছা, এই যে একটু দেখো, এই ছবিটা দেখবা, ছবি দেখলে মনে থাকবে। হ্যাঁ, আচ্ছা, তারপরেও মানে দেখা যায় যে বাচ্চারা এত বুঝিয়ে দেওয়ার পরে ছবি দেখতে চায় না, এবং আমি যখন তোমাদের সময় ছিলাম সেম কাজে আমিও করতাম মোটামুটি, বাট ছবি ইম্পর্টেন্স আছে বায়োলজিতে অনেক। আচ্ছা, এখন সামনের কয়েকটা পেজ আমরা একটু ফাস্ট আগাবো। হ্যাঁ, দেখো এখন শরীরচর্চা বিশ্রাম, এখানে তোমাদের পড়ানোর অত বেশি নাই কিছু। দেখো আমাদের কি সুস্থ জীবনের জন্য কিন্তু আমাদের সবারই মানে নিয়মিত পরিশ্রম করা উচিত, তাই না? একটু শরীরচর্চা করা উচিত। তো এই শরীরচর্চা করা উচিত, আবার হইতেছে আমাদের একটু বিশ্রামও নেওয়া উচিত। এখন আমরা মনে করো ইদানিং কী হয়েছে, ইন্টারনেট আসক্তি, পড়াশোনার চাপ থাকে, তারপর আমাদের খেলাধুলার মাঠ আছে, এখন আমরা পড়ালেখা নিয়ে অনেক টাইম বিজি থাকি, এর পাশাপাশি হচ্ছে ইন্টারনেটে আসক্তি আছে, যেটুকু ফ্রি টাইম পাই আমরা ইন্টারনেটে কাটাই দিই। দেন হচ্ছে খেলাধুলার এরকম মাঠও নাই বা এরকম পরিবেশ নেই। সত্যি কথা বলতে খালি আমাদের দোষ দিলেই হলো না, আমাদের সব কিছুতে হচ্ছে আমাদের জেনারেশনের দোষ। হ্যাঁ, কিন্তু আসল কথা হচ্ছে আমাদের মানে ওই রকম একটা পরিবেশ নাই বা খেলার মাঠে অপ্রতুলতা, এইসব কারণে আমাদের হাঁটা চলা দৌড়াদৌড়ি এগুলো করাই হয় না। হ্যাঁ, এই জন্য আমাদের আলটিমেটলি ওবেসিটি অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, অনেক বেশি হচ্ছে স্থূলতা বৃদ্ধি পাচ্ছে, বাচ্চা কাচ্চা অনেক ছোটোবেলায় অনেক মোটা হয়ে যেতেছে। তো এই কারণে এখন শরীর সুস্থ থাকতেছে না, এই জন্য আমরা কর্মবিমুখ হয়ে পড়ছি। এখন মনে করে যে ওবেস, তার কিন্তু আমাদের মনে হতে পারে যে সে তো অনেক খাইতেছে, অনেক হচ্ছে পুষ্টি উপাদান, অনেক শক্তি, কিন্তু আসলে না, সে কিন্তু আলটিমেটলি অনেক টায়ার্ড থাকে এবং তার এই শরীর নিয়ে চলতেই অনেক কষ্ট হয়, তাই না, মোটা মানুষের। তো এখন এই কারণে আলটিমেটলি কর্মবিমুখ হয়ে পড়ে, আসলেই অনেক কষ্ট হয়। তো পরিমিত শরীরচর্চার মাধ্যমে আমরা আমাদের শরীরের কার্যক্ষমতা অটুট রাখতে পারি। হ্যাঁ, এবং দেখবা যারা হচ্ছে মোটামুটি হেলদি, অনেক চিকনও সমস্যা, অনেক মোটাও সমস্যা, মোটামুটি একটা হেলথ থাকলে অনেক বেশি অ্যাক্টিভ থাকা যায়। হ্যাঁ, তো এই কার্যক্ষমতা অটুট রেখে তাহলে সুস্থ রাখতে আমাদের হচ্ছে পরিমিত শরীরচর্চার মাধ্যমে মানে থাকা দরকার। দেখা গেছে যারা প্রতিদিন 1 ঘন্টা মাঝারি মানে শরীরচর্চা করে, পরিমিত খাদ্য গ্রহণ করে, তারা সুস্থ এবং হাসি খুশি জীবনযাপন করে এবং দীর্ঘ জীবন লাভ করে। এটা কিন্তু সত্যি কথা যে তুমি হচ্ছে ওবেসিটির মাধ্যমে তুমি তোমার অনেক রোগ শোক ডেকে আনতেছো, প্লাস হচ্ছে তুমি এমনি হ্যাপি থাকতে পারতেছো না, কারণ অ্যাক্টিভিটি না থাকলে, যদি মনে করো বিজি না থাকতে পারে, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের মনে থাকে ওই জিনিসটা মানে ওই জীবনটা ভালো, বাট মানে ভালো লাগে না। তোমার অনেক হচ্ছে ঠিকঠাক মতো কাজ করতে পারতেছো, তাইলেই ভালো লাগবে। তো এই জন্য কী দরকার আমাদের 1 ঘন্টা করে প্রতিদিন মাঝারি মানে ব্যায়াম করা। এখন আমরা বাইরে যেতে না পারলেও আমরা ঘরেই অনেক টাইপের ব্যায়াম করার চেষ্টা করবো, বা জাস্ট হাঁটার চেষ্টা করবো। হাঁটাহাঁটি করলেও কিন্তু হ্যাঁ, হাঁটাহাঁটি করলে বাইরে তুমি হচ্ছে স্কুলে যাচ্ছ আসতেছো, হাঁটাহাঁটি করলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। হ্যাঁ, আর প্লাস হচ্ছে আমাদের পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে। শরীরচর্চার মাধ্যমে দেহের অতিরিক্ত ওজন কমানো সম্ভব। শরীরচর্চার ফলে ডায়াবেটিস, হৃদরোগ, বেশ কয়েক ধরনের ক্যান্সার থেকে পরিত্রাণ পাওয়া যায়। এখন আমাদের কিন্তু হাঁটা চলা নর্মাল হইলেও শরীরচর্চাটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এখান থেকে তাহলে ডায়াবেটিস, হৃদরোগ আর বেশ কয়েক ধরনের ক্যান্সার মানে মূল যেই রোগগুলো আমাদের হচ্ছে, আমরা যদি বয়স্ক মানুষদের দেখি যে একটু অসুস্থ হয়ে গেলে জিজ্ঞেস করলে এই সব মানে একটু জিজ্ঞেস করলেই দেখবা যে আপনার কী হয়েছে, ডায়াবেটিস, নাহলে বলবা হার্টের প্রবলেম, বা হচ্ছে আমাদের ক্যান্সার, অনেকের ক্যান্সারও হয়ে যায়। হ্যাঁ, মানে
তো তার মানে এইগুলো খুবই কমন এবং মারাত্মক ভয়ঙ্কর ডিজিজ, এগুলোর থেকে হচ্ছে পরিত্রাণ পাওয়া যায় আমাদের এই শরীরচর্চা করলে। তাহলে কিন্তু এটা খুবই একটা উপকারী জিনিস শরীরচর্চা। এবং বিভিন্ন ধরনের শরীরচর্চা আছে, কী কী, জোরে হাঁটা, জগিং, দৌড়, সাঁতার কাটা, খেলাধুলা করা, এগুলো তোমাদের বইতে হবে না, তোমরা বুঝোই। সাইকেল চালানো, এগুলো শরীরচর্চার অংশ। আমাদের শরীরের জন্য বিশ্রাম অত্যন্ত প্রয়োজন, শারীরিক ও মানসিক পরিশ্রমের পরপর বিশ্রাম প্রয়োজন, শুয়ে থাকা, ঘুমানো বিশ্রামের অংশ। হ্যাঁ, আচ্ছা, আর জীবজগতের প্রতিটা প্রাণী বিশ্রাম নেয়, বিশ্রাম দিন এবং রাত্রি চক্রের সাথে সম্পৃক্ত। অনেক প্রাণী সূর্যালোকের কার্যক্রম থেকে অনেকে হইতেছে রাতে জেগে থাকে, এরাই হইতেছে খাদ্যের খুঁজে বের হয়, দেখে এরা নিশাচর। এবং দেখা যায় যে আমাদের আম্মুরা আমাদেরকে অনেক সময় বকা দেয়, হ্যাঁ তুই তো নিশাচর, সারা রাত জেগে জেগে ফোন টিপিস। হ্যাঁ, তো এরা নিশাচর না, নিশাচর হচ্ছে যারা খাদ্য খুঁজে রাত্রিবেলা। আচ্ছা, এরপরে দেখো খাদ্যদ্রব্য সংরক্ষণের রাসায়নিক পদার্থের ব্যবহার। হ্যাঁ, এখন আমাদের যে খাদ্য আছে, খাদ্য তো আমরা খাই, ঠিক আছে, কিন্তু এখন এটা মনে করো অনেক বেশি খাবার প্রোডাকশন হচ্ছে বা বানিয়ে ফেলতেছে। এখন আমাদের এগুলো সংরক্ষণের জন্য কিছু রাসায়নিক ব্যবহার করা হয়। হ্যাঁ, কেন ব্যবহার করা হয়? আচ্ছা, খাদ্য সংরক্ষণের ডেফিনিশনটা পড়ো। পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমক এবং খাদ্যের চর্বি জাতীয় অংশে যাওয়ার বন্ধ করা হয়। তাহলে কি পচনশীল ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলা সংক্রমণ রোধ করা হয়। পচনশীল ব্যাকটেরিয়া, ছত্রাকের সংক্রমণ রোধ করা হয়, আর হচ্ছে আমাদের খাদ্যের চর্বি জাতীয় অংশে যাওয়ার বন্ধ করা হয়। মাছের শুটকিকরণ, লোনা, ইলিশ, আচার, বরফ দিয়ে শীতলীকরণ, হ্যান ত্যান, গেল খাদ্য সংরক্ষণের প্রচলিত উপায়, ঠিক আছে, এগুলো কিন্তু অনেক ভালো উপায়। প্লাস ক্যানিং, কোটাজাতকরণ, ধোয়ার মাধ্যমে স্মোকিং প্রভৃতি করে হচ্ছে আমাদের খাদ্য সংরক্ষণ করা হচ্ছে, এগুলো ভালো। খাদ্য সংরক্ষণে বিভিন্ন অনুমোদিত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, অনুমোদিত রাসায়নিক পদার্থ, যাতে খাদ্যদ্রব্যে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ছত্রাক সংক্রমণ করতে না পারে। সাধারণত সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ, ক্যালসিয়াম অ্যাপারনেট, সালফার ডাইঅক্সাইড, সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম বেনজয়েড সরবেট, পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট ইত্যাদি খাদ্য সংরক্ষণে অনুমোদিতভাবে ব্যবহার করা হয়। স্বাস্থ্য ঝুঁকির কারণে ক্ষতিকারক ফরমালিন এবং বিভিন্ন রকমের রঞ্জক পদার্থ কখনোই খাদ্য সংরক্ষণে ব্যবহার করা উচিত নয়। দেখো, খাদ্যে ভেজাল ও রঞ্জকের ব্যবহার। আচ্ছা, এই জায়গাটা তোমরা একটু পড়ে নিও, এত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, আমি হইতেছে মেইনলি ওই ছকটা পড়াবো, স্বাস্থ্য ঝুঁকির এবং কয়েকটা ক্ষতিকারক দিক। দেখো, আচ্ছা এই জায়গাটা একটু দেখো, বাণিজ্যিক রং যে কাপড়, আচ্ছা এইটা একটা খুবই খারাপ জিনিস যে আমাদের ফুড কালারের জায়গায় বাণিজ্যিক রং ইউজ করা হয়, কাপড়ে দেওয়া রং। তারপরে হচ্ছে তার বিভিন্ন ধরনের খাদ্য, যেমন আইসক্রিম, গোলা আইসক্রিম, লজেন্স, বেগুন বড়া ইত্যাদি ইউজ করা হয়, এটা খুবই খারাপ। এগুলো ধীরে ধীরে যকৃতের কার্যকারিতা নষ্ট করে, নানাবিধ রোগের কারণ হয়। ফরমালিনে ডুবানো মাছ, ফল, অন্যান্য খাদ্যদ্রব্যে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে না বলে কয়েকদিন বেশ টাটকা দেখা যায়। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা খুব খারাপ। ফরমালিন মাছের কোষের সাথে যৌগ তৈরি করে, ফলে কিন্তু মাছ ধোয়া হলেও যেহেতু মানে ফরমালিনে ডুবানোর পরে কোষের সাথে ওই কোষের ঢুকে আর কি অন্যান্য কি বলেন কিছু পদার্থ বানায় ফেলছে আর কি, অনেক যৌগ। তো তাতে তো এখন আমরা ধুইলেও কি আর ওইটা যাবে বলো? ওটা তো আর যাবে না, ওটা মাছের দেহে থেকে যায়, যার পরে রান্না করা মাছের সাথে মানব দেহে প্রবেশ করে। এই বিষাক্ত যৌগ অনেক ধরনের জটিল রোগীর উপসর্গের কারণসহ ক্যান্সার জাতীয় রোগ সৃষ্টি করে। তারা আমাদের ফরমালিনে ক্যান্সার করতে পারে। মজুদ খাদ্য এবং সবজিতে কীটনাশক ব্যবহার করা হয়, এটা অনেক বিষাক্ততার প্রভাবে। হ্যাঁ, মনে করো আমাদের কীটনাশক দিয়ে জাস্ট দেওয়ার কিছুদিনের মধ্যেই হচ্ছে আমাদের এগুলো বাজারজাত করা হলো, তার মানে কীটনাশকের ইফেক্ট যায়নি, এগুলো খাইলে তোমার শরীরেও যাবে ইফেক্ট। এই কারণে শিশু মনের বিকাশ ব্যাহত হয়, নানা রকম অসুস্থতায় ভোগে। এখন এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এই চারটা আর কিছু না পড়লেও এটা এই জায়গাটা না এমনি অত একটা ইম্পর্টেন্ট না, মোটামুটি মাথায় রাখতে পারলেই হয়, বাট আর পড়তে বোরিং লাগবে, এটা এই জন্য এত বেশি ইম্পর্টেন্ট না, বাট এই চারটা ইম্পর্টেন্ট আমার যতদূর মনে পড়ে। আচ্ছা, এখানে হচ্ছে মোট 7টা জিনিস আছে, নামগুলো কী কী? ফার্স্টে অ্যান্টিবায়োটিক আমরা কোত্থেকে পাই বলো তো? মাছ আর পশু খাদ্যে ব্যবহার করা হয়, এর ফলে পানি শরীরে জমা হয়। তাহলে মাছ পশু খাদ্যের সাথে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, এর ফলে এগুলো আমরা খাওয়ার পরে আমাদের শরীরে জমা পড়ে। প্রতিকার কী? অনুমোদিত
শুধু অনুমোদিত ওষুধের রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ব্যবহার করতে হবে। অ্যান্টিবায়োটিক আমরাও এরকম হুটহাট যে খেয়ে ফেলে এটা করা উচিত না। প্লাস অ্যান্টিবায়োটিকে আরেকটা ব্যাপার আছে, মনে করো অ্যান্টিবায়োটিক কোনো রোগের জন্য ডাক্তার আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, তো আমরা কী করি অনেক সময় যে মনে করো 5 দিনের ডোজ, 2 দিন খাওয়ার পরে আমাদের রোগ হচ্ছে মোটামুটি ভালো হয়ে গেছে, তো আমরা চিন্তা করি কি এত ওষুধ খাওয়ার কী দরকার, বাদ দিই, আর খাওয়া লাগবে না। এটা কিন্তু খুবই খারাপ, এবং শুধু খারাপ না, এটা আমাদের নিজেদের জন্য যে ক্ষতি করতেছি তা না, এটা আমাদের সমগ্র মানবজাতির জন্য অনেক বড় ক্ষতি ডেকে আনতেছে। তো এটা আমরা করবো না, বুঝছো, কখনো। কারণ হচ্ছে এই ইফেক্ট তোমার আমি যতদূর জানি যে জাস্ট হচ্ছে জীবাণুটাকে এই 2 দিন যে ওষুধ খাইছো, জীবাণুটা জাস্ট হচ্ছে একটু দুর্বল হয়েছে, এরকম ব্যাপার। তো এটা দেখা যায় যে আলটিমেটলি ফুল ডোজ কমপ্লিট না করলে আমাদের অনেক পরে অনেক ঝামেলা হতে পারে। হয়তো ওইবারের জন্য তুমি হচ্ছে রোগ থেকে মুক্ত হয়ে গেছো, বাট ওই অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাটা কমায় দেওয়ার জন্য তোমার এই ওষুধের কোর্সটা ফুল না করার খারাপ প্রভাব ফেলবে, ওষুধের কার্যকারিতাটা কমায় দেবে পরবর্তী ক্ষেত্রে। তো তারপরে হচ্ছে এখন এই জন্য আমাদের কখনোই অনুমোদিত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া একে তো অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না, প্লাস আমরা যদি খাই তাহলে হচ্ছে আমাদেরকে ওই ডোজটা কমপ্লিট করতে হবে। তারপরে হচ্ছে যে কোনো ওষুধেরই হচ্ছে যেটা ডাক্তার বলে দেয় ওই ওয়াইজ আমাদের খাওয়া উচিত। হেভি মেটাল কি মাছ ও পশু খাদ্যে ব্যবহৃত অখাদ্য উপাদান, যেমন ট্যানারির বর্জ্য হচ্ছে পানি শরীরে জমা হয়। হ্যাঁ, ট্যানারির বর্জ্য, এগুলো হেভি মেটাল, এসব হচ্ছে পানি শরীরে জমা হতে পারে। কীভাবে? মাছ আর পশু খাদ্যে ব্যবহৃত অখাদ্য উপাদান। তাহলে হচ্ছে মাছ আর পশু খাদ্যে ব্যবহৃত একটা অ্যান্টিবায়োটিক গেল, আর হচ্ছে হেভি মেটাল হলো, এগুলো তাদের খাদ্যে থাকে, এই জন্য আমাদের শরীরে আসে। এরা কী করে? হেভি মেটালগুলো অখাদ্য উপাদান যেমন ট্যানারি বর্জ্য, কয়লা, মাটি, প্রাণীর বিষ্ঠা ইত্যাদি পরিহার করতে হবে। এটাই হচ্ছে প্রতিকার। প্রতিকার কি? প্রতিকার হচ্ছে আমাদের মাছ মাংসের খাদ্যে এটা দেওয়া যাবে না, শেষ। আর অ্যান্টিবায়োটিক তো মাঝে মাঝে দেওয়া লাগতে পারে, তখন হচ্ছে ওই ডাক্তারের পরামর্শ নিয়ে অল্প পরিমাণে দিতে হবে। বাণিজ্যিক রং, এটা খুবই খারাপ বললাম। আইসক্রিম, গোল আইসক্রিম, শরবত, রঙিন পানীয়, হ্যানত্যান, এই যেগুলো অনুমোদিত। এখন শুধু এটার প্রতিকার তো একটাই, খাদ্য রং ব্যবহার করতে হবে। এটা কেমনে অনেক বেশি হয়তো ওটা কস্ট ইফেক্টিভ না নাকি আমি জানি না, তাইলে হচ্ছে দরকার হয় দাম বেশি রাখবেন, কিন্তু তারপরেও কখনো বাণিজ্যিক রং ইউজ করা যাবে না। ফরমালিন হচ্ছে মর্গে লাশ সংরক্ষণের প্রধান ব্যবহারকারী। হ্যাঁ, ফরমালিন থেকে মেইনলি কি লাশ সংরক্ষণে এটা ইউজ করা হয়। মাছ, দুধ, ফল ইত্যাদি সংরক্ষণে অননুমোদিতভাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। ফরমালিন ব্যবহার সম্পূর্ণভাবে পরিহার করতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে প্রতিকার, একদম ইউজ করা যাবে না। কীটনাশক হতেছে শাকসবজি উৎপাদনে বালাইনাশক হিসেবে ব্যবহার করা হয়, তবে বিষাক্ততা অনেক ক্ষেত্রে রয়ে যায়। শুটকিতে ডিজিটি অনুমোদিত ব্যবহার করতে হবে। আর হচ্ছে দেখো এটার প্রতিকার কি? কীটনাশকের বিষাক্ততা নষ্ট হবার পরে হচ্ছে বাজারজাত করতে হবে। জাস্ট কীটনাশক দিয়ে কিছুদিনের মধ্যে বাজারজাত করলে বললাম না যে এই কীটনাশকের ইফেক্টটা হচ্ছে শাকসবজিতে থেকে যায়, তখন আমরা খাইলে আমাদের সাথে শরীরে যাবে। বাট এটা যদি ইফেক্ট চলে যাওয়ার পরে হচ্ছে বাজারজাত করা হয়, কারণ কীটনাশক আলটিমেটলি ইউজ করতে হবেই, কারণ নাইলে কীটনাশক ইউজ না করলে আমাদের ক্ষেতে অনেক ধরনের পোকা এসে ফসল নষ্ট করে দিতে পারে। তো কীটনাশক যদি ইউজ করতে হবে, এভাবে এটার বিষাক্ততা শেষ করার পরে জাস্ট বাজারজাত করলেই হয়। শুটকিতে ডিডিটি ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তো কীটনাশক গেল। এছাড়া রাসায়নিক পদার্থ আর জীবাণু। রাসায়নিক পদার্থের মধ্যে কী ইউজ করা হয়? মাত্রাতিরিক্ত কার্বাইড ও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, কাঁচা ফল, টমেটো পাকাতে অননুমোদিতভাবে ব্যবহার করা হয়। পানীয় জলে মাত্রাতিরিক্ত সরবেট। তাহলে হচ্ছে আমরা মেনলি 2টা জিনিস পেলাম, একটা হচ্ছে কার্বাইড, কাঁচা ফল, টমেটো পাকাতে ইউজ করা হয়। সরবেট পানীয় জলে ইউজ করা হয়। আর বিভিন্ন রাসায়নিক পদার্থ, কাঁচা ফল, টমেটো পাকাতে অনুমোদিত ব্যবহার করা হয়। গেল। আর এটা প্রতিকার কি? ফল পাকাতে সময় দেওয়া, যেন প্রকৃতগতভাবে পাকে। কার্বাইড ব্যবহারে নিরুৎসাহিত করা, পরিমাণ মতো সরবেট ব্যবহার করা। জীবাণু খাদ্য উৎপাদন কিংবা প্রস্তুতিকালে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জীবাণু খাদ্যে মিশে যেতে পারে। বায়োসিকিউরিটি নিশ্চিতকরণের মাধ্যমে এটা প্রিভেন্ট করা যায়। এরপর হচ্ছে পরিপাক। আচ্ছা, তো এখন হচ্ছে পরিপাক। এখন এতক্ষণ যা পড়ছি মোটামুটি ভালোই বোরিং ছিল, বাট আমার নিজের পরেতেই ঘুম চলে আসে, তোমাদের একটু বোরিং লাগাই স্বাভাবিক, বাট পরিপাক খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার। হ্যাঁ, এখন চলো শুরু করি।
মানবদেহ হচ্ছে অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। কোষগুলো সজীব এবং কার্যকর রাখতে হলে সময়মতো খাদ্য সরবরাহ প্রয়োজন, কিন্তু অধিকাংশ খাদ্য জটিল এবং জৈব যৌগ অবস্থায় গ্রহণ করতে হয়, এই জন্য এরা সরাসরি গ্রহীত হইতে পারে না আমাদের সেল দিয়ে। কীভাবে শোষিত হয়? শোষণযোগ্য ও কোষ উপযোগী করতে হয় এদেরকে। কীভাবে? সহজ, সরল ও তরল অবস্থায় রূপান্তরিত করে। তাহলে হচ্ছে আমাদের কঠিন খাদ্য বস্তুগুলো সহজ, সরল এবং তরল অবস্থায় রূপান্তরিত হয়ে তারপরে আমাদের দেহে শোষিত হয়। দুইভাবে খাদ্য শোষিত হয়, হওয়ার উপযোগী হয়। কী কী? একটা যান্ত্রিক প্রক্রিয়া, একটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। এখন যান্ত্রিকটা কি, রাসায়নিকটা কি? খাদ্য মুখ গহ্বরে গেল, এটা দাঁতের সাহায্যে চিবানো হয়। প্রথমত চিবানোর ফলে খাদ্যবস্তু ছোট টুকরা পরিণত হয়, তারপরে পাকস্থলী অন্ত্রের মধ্যেই টুকরাগুলো মন্ডে পরিণত হয়। হ্যাঁ, পাকস্থলীতে কাইম আর ইসেতে অন্ত্রে মেবি কাইল। হ্যাঁ, এখানে হচ্ছে কাইম হয়, কাইম নামক মন্ডে পরিণত হয়, আর এখানে হচ্ছে কাইল নামক মন্ডে পরিণত হয়। এটা হইতেছে আমাদের যান্ত্রিক পরিপাকের অংশ। এরপর রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। পরিপাক রসের এনজাইমগুলো রাসায়নিক ক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে। এতে খাদ্যে যে জটিল উপাদানগুলো আছে ভেঙে দেহের গ্রহণ উপযোগী সরলে পরিণত হয়, আর হচ্ছে কোষের ভিতরকার কর্মকাণ্ড এনজাইমের উপর ডিপেন্ড করে। তাহলে কি আমাদের যান্ত্রিক প্রক্রিয়া জাস্ট আমাদের খাদ্য বড় বড় দানাগুলোকে কেটে কেটে ছোটো করে, মানে তুমি এটা ওই খাদ্যনালী দিয়ে যাচ্ছে, পেরিস্টালসিস হচ্ছে, তারপরে মন্ডে পরিণত হচ্ছে, এগুলো কীভাবে? জাস্ট মনে করো আমাদের পাটা পুঁতে বাটা হয় না, বা হচ্ছে একটা কিছু কাটা হয় যে বটি দিয়ে, এটা জাস্ট এটাই হইতেছে আমাদের শরীরের ভিতরে এগুলো ছোটো ছোটো উপাদানে পরিণত হচ্ছে। আর তারপর বিভিন্ন এনজাইমের সাথে রাসায়নিক বিক্রিয়া হয়ে বড় বড় উপাদানগুলো ছোটো উপাদানে পরিণত হচ্ছে, ওইটা হচ্ছে আমাদের রাসায়নিক পার্ট। এরপরে পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র, এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। খাদ্যদ্রব্য পরিপাকের জন্য মানবদেহে পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র নামে একটা আলাদা তন্ত্র আছে। এই তন্ত্রের সাহায্যে খাদ্যদ্রব্য ভেঙে দেহের গ্রহণ উপযোগী উপাদানে শোষিত হয়, একে হচ্ছে পৌষ্টিকতন্ত্র বলে। তন্ত্রটি পৌষ্টিক নালী এবং কয়েকটি গ্রন্থি নিয়ে গঠিত। পৌষ্টিক নালী মুখ থেকে শুরু হয়, পায়ুতে শেষ হয়। হ্যাঁ, আচ্ছা, এখন পৌষ্টিক নালী দেখো, মুখ গহ্বর থেকে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত নালী, কোথাও সরু আবার কোথাও প্রশস্ত। এর প্রধান অংশগুলো নিম্নরূপ। কী? মুখ গহ্বর। আচ্ছা, যদি আমরা চিন্তা করি, এই যে এদিক থেকে এই ছবিটা একটু আমরা দেখি, এই যে দেখো, এটা নাসিকা গহ্বর আলাদা, এটা ডাইজেস্টিভ সিস্টেমের অংশ না। যে মুখ গহ্বর শুরু হলেই মুখ গহ্বর, খাবারটা কি হয়? মুখ গহ্বর দিয়ে ঢুকার পরে কি হয় আমাদের? এই যে মানে মুখ গহ্বর দিয়ে মুখ গহ্বর দিয়ে ঢুকলো, মুখ গহ্বর মানে মুখে ঢুকলো কীভাবে? মুখ গহ্বর দিয়ে। এরপরে কী হয় আমাদের? এই যে অন্ননালীটা হইতেছে এই যে বড় নালী, এটা কি ইসোফেগাসে বলি আমরা। হ্যাঁ, অন্ননালী দিয়ে হচ্ছে নেমে হচ্ছে কোথায় যাবে? আমাদের পাকস্থলীতে যাবে। এখানে হচ্ছে ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রাম আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের অংশ না। তাহলে এই যে এদিক থেকে খাবারটা এসে পাকস্থলীতে আসবে, পাকস্থলীতে এসে এখানে হচ্ছে কিছু রাসায়নিক বিক্রিয়া হবে, কাইম পরিণত হবে, তারপর এদিক দিয়ে আবার বেরোয় যাবে। বেরোয় কই যাবে? যে এখানে ডিউডেনামে যাবে। ডিউডেনাম হতেছে আমাদের ওই যে স্মল ইন্টেস্টাইন, যেটা ক্ষুদ্রান্তের অংশ। এরপরে কই যাবে? এরপরে হচ্ছে আমাদের আচ্ছা, এখানে হতেছে কিছু পার্ট থাকে, অগ্নাশয় থাকে। অগ্নাশয় হচ্ছে আমাদের আর কি গ্রন্থি, পরিপাক গ্রন্থি। আচ্ছা, যাই হোক, এখন আমাদের এই ডিউডেনামে গেল, তারপরে হচ্ছে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। আচ্ছা, জেজুনামটা মেবি এই ছবিতে দেওয়া নেই। তারপরে লাস্টে ইলিয়াম আর কি, জেজুনাম ইলিয়াম থাকে। যে ইলিয়ামটা মেবি আছে, এই যে এটা মেবি এই মানে এই যে এই প্যাঁচানো পার্টটাই হতেছে মানে জেজুনাম ইলিয়াম, এটাই হতেছে আমাদের যেটা ক্ষুদ্রান্ত্র। আর এই পাশ দিয়ে এটা যে দেখা যাচ্ছে, এটা হতেছে আমাদের বৃহদান্ত্র। হ্যাঁ, একদম পায়ু পর্যন্ত। তো এখানে কি বৃহদান্ত্রটা, এরপরে মানে এই স্মল ইন্টেস্টাইন থেকে খাবার হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে যায়, বৃহদান্ত্র। এটা এই যে এই পার্টটা হতেছে সিকাম, আর এই যে ঝুলে আছে এটা হতেছে অ্যাপেন্ডিক্স। আর তারপরে হচ্ছে এটা মানে কোলনের পার্ট অ্যাকচুয়ালি তিনটাই। হ্যাঁ, এই যে দেখো, এই যে উঠতেছে, এটা কোলন, এটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, এটা হইতেছে ট্রান্সভার্স কোলন, তারপর হচ্ছে ডিসেন্ডিং কোলন। যাকে এত কিছু মনে রাখতে হবে না, জাস্ট কোলনটা চিন্তা। এরপরে হচ্ছে লাস্টে কি আসতেছে আমাদের মলাশয়, এটা হচ্ছে আমাদের মলাশয়, পায়ুছিদ্র, লাস্টে পায়ুছিদ্র। এভাবে হচ্ছে তাহলে কি আমাদের খাদ্য মুখ গহ্বর দিয়ে মুখে ঢুকলো, তারপরে অন্ননালী দিয়ে নামলো, নেমে হচ্ছে পাকস্থলীতে গেল, তারপর সেখান থেকে ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, সেখান থেকে হচ্ছে আমাদের সিকাম, আর অ্যাপেন্ডিক্সটা তো থাকেই। তো এরপরে সিকাম, তারপরে আমাদের কোলন,
কোলনে গেল অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, দেন হচ্ছে আমাদের মলাশয় হয়ে পারছিদ্রয়ে বেড়ে গেল। তো এখন আমরা এটা যদি একটু দেখি, পৌষ্টিক নালী মুখ গহ্বর থেকে পায় পর্যন্ত বিস্তৃত। ফার্স্টে মুখ, হ্যাঁ মুখ কি, মুখ থেকে পৌষ্টিক নালী শুরু হয়, নাকের নিচে আড়াআড়ি একটা বড় ছিদ্র, উপরে আর নিচে ঠোঁট দিয়ে বেশিও থাকে। মুখ গহ্বর, গহ্বর কি, যেখানে দাঁত, জিহ্বা, লালাগ্রন্থি এগুলো থাকে, ওই গহ্বরটাই গহ্বর। এগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে খাদ্য পরিপাকে সাহায্য করে। দাঁত কি করে, আমাদের ওই যে চিবায় ছোটো ছোটো পার্টে পরিণত করে। তাহলে কি আমাদের এইটা হইতেছে আমাদের যান্ত্রিক কাজ, তাই না? যান্ত্রিক পরিপাকের পার্ট যেটা, ওইটা এখানে মানে দাঁত হচ্ছে কাজ করতেছে। আর জিহ্বা কী করে, নেড়ে চেড়ে চিবাতে সাহায্য করে আর এবং তার স্বাদ গ্রহণ করে। স্বাদ গ্রহণ কিন্তু জিহ্বার একটা ইম্পর্টেন্ট কাজ, প্লাস এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট কাজ। মুখের ভেতর লালাগ্রন্থি থেকে এনজাইম ক্ষরণ হয়, এগুলা কানের নিচে চোয়ালের পাশে জিহ্বার নিচে অবস্থিত। লালাগ্রন্থি থেকে নিচে তো লালারসে মিউসিন থাকে, যেগুলো হচ্ছে আমাদের খাদ্যকে গলধকরণে সাহায্য করে। তো মেইনলি আমাদের তাহলে কি সব যান্ত্রিক পরিপাক হলো। এছাড়াও ওই যে এখন আস্তে আস্তে আমাদের রাসায়নিক পরিপাক, টায়ালিন মল্টেস নামে এনজাইম শর্করা পরিপাকে অংশ নেয়। তাহলে হচ্ছে আমাদের মুখ গহ্বরে একটা জিনিস জিজ্ঞেস করে যে কোন খাবার পরিপাক হয়, শর্করা। এরপরে দাঁত দেখো, মানবদেহের সবচেয়ে শক্ত অংশ দাঁত, দেখো সবচেয়ে শক্ত, হাড্ডি টাড্ডির চেয়েও শক্ত, এটা মনে রাখো। প্রাপ্তবয়স্ক মুখ গহ্বরের উপরে নিচে চোয়ালে সাধারণত 16টা করে, 16 দুগুণে 32টা দাঁত থাকে। মানবদেহে দুবার গজায়, একবার দুধ দাঁত হচ্ছে পড়ে যায় শিশুকালে। আমরা বাচ্চাদের সাথে মজা করি না, তোমার দাঁত পড়ে গেছে আর উঠবে না, তো ওইটাই, ওই একবার দাঁত হচ্ছে আমাদের জন্মের পরে যেটা হয় ওইটা একবার পড়ে যায়, তারপরে আরেকটা হয়, এটা হচ্ছে অ্যাডাল্টের। এখন দেখো 4 ধরনের দাঁত কী আছে, ইনসিসার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন। কর্তন দিয়ে খাবার কাটা হয়, ছেদন দিয়ে ছেঁড়া হয়। চর্বণ পেশন হচ্ছে অগ্রপেশন দিয়ে, পেশন দাঁত হচ্ছে চর্বণ পেশন। তাহলে অগ্রপেশন দুইটাই চর্বণ পেশন। আর কর্তন দাঁত দিয়ে কাটা, মনে রাখবা, আর ছেদন দাঁত দিয়ে ছেঁড়া, শেষ। এখন দেখো এই যে ছবিটা দেখলে বুঝতে পারবা দাঁত কী কী। এই কর্তন দাঁত হচ্ছে আমাদের, আচ্ছা কয়টা করে থাকে এটা দেওয়া নেই, বাট এই যে এই 4টা হতেছে আমাদের কর্তন দাঁত। তারপরে হচ্ছে যে এটা ছেদন দাঁত, আর এই পাশে হচ্ছে এটা ছেদন দাঁত। তারপরে হচ্ছে এই যে অগ্রপেশন, হ্যাঁ। তারপরে হচ্ছে প্রিমোলার, ওগুলো। আর এটা হচ্ছে পেশন, লাস্টেরটা আক্কেল দাঁত। এই যে এগুলো হচ্ছে অগ্রপেশন, এই যে এই দুটো, আর এগুলো হচ্ছে আমাদের পেশন দাঁত, এই যে এগুলা। আর আক্কেল দাঁত হচ্ছে লাস্টেরটা। এখন মাড়ির সবচেয়ে পেছনের বা শেষের দাঁত দুটাকে আক্কেল দাঁত বলা হয়। প্রতিটা প্রাপ্তবয়স্ক মানুষের 4টা কর্তন দাঁত, 4টা ছেদন দাঁত, 8টা অগ্রপেশন দাঁত, 4টা পেশন দাঁত এবং 0 থেকে 4টা আক্কেল দাঁত থাকে। তাহলে হচ্ছে দেখো 4টা কর্তন দাঁত, তাহলে হচ্ছে হিসাব করে কত, ও সরি 4টা না, এটা 8টা, তাই তো আমি বলি, এটাতে অ্যাকচুয়ালের হিসাব হয় হচ্ছে যে 4টা। 8টা কর্তন দাঁত, 8টা ছেদন দাঁত। এই যে এখানে আমরা 4টা দেখতেছি, আবার হচ্ছে এই যে এখানে 4টা, আর এই যে এই 4টাও মানে নিচের পাটি, ঠিক আছে, এই যে এই 4টা। তার মানে হচ্ছে হবে কর্তন 4টা, কর্তন 8টা, ছেদন হচ্ছে এইখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, তাহলে হচ্ছে 4টা। তারপরে হচ্ছে আমাদের এভাবে অগ্রপেশন 8টা, পেশন 8টা, তাহলে হচ্ছে 3 8 24, আর 4 হচ্ছে আমাদের 8 24 হচ্ছে 28। আর হতেছে আমাদের আক্কেল দাঁতটা, একটা থাকলে 29টা দাঁত হবে, 2টা থাকলে 30টা হবে, 3টা থাকলে 31টা হবে, আর 4টা থাকলে 32টা। তো এই জন্যই আমরা বলি অ্যাডাল্টে আমাদের দাঁত থাকে 32টা। এখন দাঁতের গঠন, প্রতিটা গঠনে 3টা পার্ট থাকে, একটা হচ্ছে মুকুট, মূল, গ্রীবা। হ্যাঁ, মুকুট হচ্ছে মাড়ির উপরের অংশ, মূল মাড়ির ভিতরের অংশ, গ্রীবা দাঁতের মধ্যবর্তী অংশ। এই যে মুকুট হচ্ছে এটা, গ্রীবা হচ্ছে এই যে মাঝখানের পার্টটা, আর মূল হচ্ছে এই যে পুরাটা নিচে যেটুকু থাকতেছে এটা। এখন যেসব প্রতিটা দাঁত যেসব উপাদান দিয়ে গঠিত, কী উপাদান দিয়ে গঠিত, ডেন্টিন নামক শক্ত আবরণ দিয়ে গঠিত থাকে, মানে একদম বাইরে যেই পার্টটা থাকে এই যে ডেন্টিন, হ্যাঁ না সরি ভিতরে এই যে মানে একটা শক্ত পার্ট যেটা, এটা হচ্ছে ডেন্টিন। এখন ডেন্টিনের উপরে একটা হচ্ছে আমাদের কঠিন পদার্থ থাকে, এটা হচ্ছে আমাদের এনামেল, ঠিক আছে, যে এনামেল এবং ডেন্টিন ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বোনেট আর ফ্লোরাইড দিয়ে তৈরি। এবং আমরা হচ্ছে যে বাইরে দিয়ে দেখতে পারি এনামেল, হ্যাঁ, তারপর আমরা হচ্ছে অনেক সময় উঠে যায় বা অনেক মানে ক্ষতিগ্রস্ত হয় এনামেল, আর কি ডেন্টিনটাকে এনামেল সুরক্ষিত রাখে। তাহলে দুইটা জিনিসই এক জিনিস দিয়ে তৈরি, কী 3টা উপাদান, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বোনেট আর হচ্ছে ফ্লোরাইড।
দন্তমজ্জা, ডেন্টিনের ভিতর ফাঁকা নরম অংশ যেটা, এটাকে হতেছে দন্তমজ্জা বলে। ভিতরে কী কী থাকে? ধমনী, শিরা, স্নায়ু, নরম কোষ। দন্তমজ্জার মধ্যে ডেন্টিন অংশে পুষ্টি অক্সিজেন সরবরাহ হয়। এরপরে সিমেন্ট। সিমেন্ট নামক পাতলা আবরণ দাঁতের মূল অংশে ডেন্টিনকে আবৃত করে রাখে। সিমেন্টের সাহায্যে দাঁত মাড়ির সাথে আটকানো থাকে। শেষ। এরপরে হচ্ছে গেল, তাহলে আমাদের মুখ গেল, মুখ গহ্বর গেল, এরপরে দাঁত সম্পর্কে পড়লাম। এরপরে কি আসে? এরপরে গলবিল। খাবারটা এরপরে ওই যে গলবিল আসে। মুখ গহ্বরের পরে হতেছে গলবিল থাকে। মুখ গহ্বরটা খাদ্যবস্তু অ্যাকচুয়ালি গলবিলে যায়, গলবিলের মাধ্যমে আমাদের অন্ননালীতে পৌঁছে। এরপরে অন্ননালী বা ইসোফেগাস, ইংলিশ নামগুলো ইম্পর্টেন্ট, স্পেশালি কিছু কিছু জায়গার ইংলিশ নাম, যেমন অন্ননালীর মতো। গলবিল থেকে পাকস্থলী পর্যন্ত যে বিস্তৃত নালী, ওইটাই অন্ননালী। এটা দিয়ে এর মাধ্যমে হচ্ছে মানে পাকস্থলীতে পৌঁছায়। প্লাস এখানে পেরিস্টালসিস হয়। হ্যাঁ, তো ওই কারণে হচ্ছে আমাদের খাবারগুলো আরও ছোটো ছোটো টুকরা পরিণত হয়। যাক, এখানে বইয়ে যেটুকু আছে ওটুকু পড়াই তোমাদের জন্য এনাফ। আচ্ছা, আজকে মেবি চ্যাপ্টার শেষ হবে না, কারণ ক্লাস লেন্দি হয়ে গেলে পর একটু সমস্যা হয় আপলোড দিতে। তো 1 ঘন্টার বেশি ক্লাস আমি নিব না। আচ্ছা, এখন পাকস্থলী বা স্টোমাক ক্লাস, এটা তোমাদের জন্য মেবি টায়ারিং, কারণ বায়োলজি এতক্ষণ শুনতে একটু কষ্ট হয়, আমি জানি। আচ্ছা, এই জন্য আমি 1 ঘন্টার বেশি ক্লাস লেন্দি কখনোই করতে চাই না। পাকস্থলী বা স্টোমাক, দেখো পাকস্থলী বা স্টোমাক হচ্ছে অন্ননালী এবং ক্ষুদ্রান্তের মাঝখানে একটা থলির মতো অঙ্গ থাকে। অন্ননালী থেকে ক্ষুদ্রান্ত, এর মাঝখানে একটা থলির মতো অঙ্গ থাকে। এর প্রাচীর হতেছে পুরু পেশিবহুল হয়। পাকস্থলী প্রাচীরে অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। পাকস্থলী পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তুকে পিষে মন্ডে পরিণত করে। এটাই কি বলছিলাম? কাইম। হ্যাঁ, কাইম অ্যাকচুয়ালি মানে অ্যাসিডিক খাদ্যমণ্ড। ধরো গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত রস খাদ্য পরিপাকে সাহায্য করে। এরপরে হচ্ছে অন্ত্র বা ইন্টেস্টাইন। পাকস্থলীর পরের অংশ কি? অন্ত্র। লম্বা পেঁচানো নালী, 2টা প্রধান অংশে বিভক্ত, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র। এখন দেখো ক্ষুদ্রান্তটা কি দেখো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা তাহলে ক্ষুদ্রান্ত হচ্ছে আমাদের কি? পাকস্থলী থেকে আমাদের বৃহদান্ত্র পর্যন্ত যেই জায়গাটা, ওইটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত, এবং এটা লম্বা পেঁচানো নালী। এখন ক্ষুদ্রান্ত আবার 3টা ভাগে বিভক্ত। দেখো আমরা কি দেখছিলাম, এই যে ছবিটা যদি দেখাই আগের, এই যে দেখো পাকস্থলী থেকে খাবার এই যে আসতেছে, পাকস্থলী থেকে খাবার কোথায় যাচ্ছে? এই যে দেখো ডিওডেনাম, এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের ডিওডেনাম, এই ডিওডেনামে আসতেছে। ডিওডেনাম থেকেই আমাদের হচ্ছে শুরু হয় স্মল ইন্টেস্টাইনটা। এরপরে এই যে ডিওডেনাম, এখানে এসে ডিওডেনামের কোর্স যদি বলি, এই যে পেঁচানো লাস্ট ইলিয়াম হয়ে আবার এই যে সিকামের সাথে হচ্ছে উঠে গেল। তাহলে হচ্ছে এই ডিওডেনাম থেকে ইলিয়াম পর্যন্ত পার্টটা, এটাই হতেছে আমাদের ক্ষুদ্রান্ত। এবং এটার পার্টগুলো কি দেখো, লিখে নেই কোথাও, এই যে ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। হ্যাঁ, ক্ষুদ্রান্তের ডিওডেনামে পিত্তথলি থেকে পিত্তনালী এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী এসে মিলিত হয়। পিত্তনালীর মাধ্যমে যকৃতে পিত্তরস এবং অগ্নাশয়ের মাধ্যমে অগ্নাশয় রস আছে। পিত্তনালীর মাধ্যমে যকৃতে পিত্তরস আর অগ্নাশয় রস হচ্ছে ডিওডেনামে এসে পৌঁছায়। ক্ষুদ্রান্তের গায়ে আন্তিক গ্রন্থি থাকে। ক্ষুদ্রান্তের প্রাচীরে আঙুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে, এদেরকে ভিলাস বলে। ভিলাস পরিপাকৃত খাদ্য উপাদান শোষণ করে। ভিলাস হচ্ছে আমাদের শোষণের একক, অ্যাবজর্পশনের একক। তাহলে হচ্ছে কি ক্ষুদ্রান্ত ইম্পর্টেন্ট। ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, এটার 3টা পার্ট থাকে। পাকস্থলী থেকে হচ্ছে আমাদের খাবারটা করে আসে ফার্স্টে ডিওডেনামে, তারপর জেজুনাম, ইলিয়াম। তো এখন আমাদের ক্ষুদ্রান্তে এখানে অনেক বড় একটা পরিপাকের অংশ মেইনলি হয় ডিওডেনামে। ক্ষুদ্রান্তে হইতেছে কি আসে? তাহলে 2টা জিনিস আসে, পিত্তথলি থেকে পিত্তরস আর হচ্ছে পিত্তনালী দিয়ে, আর হচ্ছে অগ্নাশয় রস হচ্ছে ডিওডেনামে আসে। ক্ষুদ্রান্তের গায়ে আন্তিক গ্রন্থিও থাকে, আর ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে আঙুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে, এদেরকে ভিলাস বলে। ভিলাস পরিপাকৃত খাদ্য উপাদান শোষণ করে। বৃহদান্ত্র বা লার্জ ইন্টেস্টাইন। দেখো বৃহদান্ত্রকে ইলিয়াম থেকে বায়ু পর্যন্ত বিস্তৃত মোটা নল আকৃতির অংশ। হ্যাঁ, এখন আচ্ছা, আমাদের যে স্মল ইন্টেস্টাইন ছিল ওইটা কিন্তু সরু ছিল, কিন্তু প্যাঁচায় হচ্ছে ভিতরে থাকতো। আর বৃহদান্ত্র বাইরে দিয়ে বড় একটা মোটা অংশ দেখবা। তো ইলিয়াম থেকে বায়ু পর্যন্ত বিস্তৃত নলাকৃতির অংশ, এটাই হচ্ছে আমাদের বৃহদান্ত্র। বৃহদান্ত্রের প্রধান 3টা অংশে বিভক্ত থাকে, সিকাম, কোলন, বলাশয়। হ্যাঁ,
সিকামের সাথে অ্যাপেন্ডিক্স নামক ক্ষুদ্র নলের মতো প্রভৃতি সংযুক্ত থাকে। বৃহদন্ত্র মূলত পানি শোষিত হয়, মল তৈরি হয় এবং মল জমা থাকে। পায়ু হচ্ছে পৌষ্টিকারী, শেষ প্রান্তের ছিদ্রপথ হচ্ছে আমাদের পায়ু। তো গেল আমাদের মুখ থেকে পায়ু পর্যন্ত ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র। এরপর হচ্ছে আমাদের পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি আছে। কী কী আছে দেখো, মেইনলি আমাদের 5টা। একটা হচ্ছে লালার গ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ড, যকৃৎ, তারপরে হচ্ছে আমাদের অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি আর আন্ত্রিক গ্রন্থি। হ্যাঁ, এখন যদি আমি বলি যে লালাগ্রন্থির কথা, লালাগ্রন্থিকে মানুষের 3 জোড়া লালাগ্রন্থি থাকে। দেখো কোথায় 1 জোড়া থাকবে আমাদের কানের নিচে। কানের নিচে কি কানের 2 কানের সামনে আর নিচে, কানের নিচে প্যারোটিড গ্রন্থি। হ্যাঁ, তারপরে হচ্ছে চোয়ালের নিচে 1 জোড়া থাকবে সাব ম্যাক্সিলারি, চোয়ালের নিচে। চোয়াল যেটা চোয়াল আমাদের ম্যাক্সিলা বলতে পারি আমরা। তো এই চোয়ালের নিচে যেটা থাকবে তার হচ্ছে সাব ম্যাক্সিলারি। সাব মানে নিচে, এই কথাটা মনে রাখবো। সাব মানে হচ্ছে নিচে, যদি বায়োলজি ভাষায় বলো বা ডাক্তারি ভাষা, তো এটাই। আর হচ্ছে চিবুকের নিচে, চিবুকের নিচে হচ্ছে সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল সাবলিঙ্গুয়াল হচ্ছে চিবুকের নিচে। তাহলে চোয়ালের নিচে, চিবুকের নিচে, কানের নিচে। চোয়ালের নিচে সাব ম্যাক্সিলারি, চিবুকের নিচে সাবলিঙ্গুয়াল, আর হচ্ছে কানের নিচে সামনে, 2 কানের নিচে সামনে হচ্ছে প্যারোটিড। এরকম 3 জোড়া থাকে। এগুলো কিন্তু 2 পাশেই থাকে, তাহলে হচ্ছে 3 জোড়া। তাহলে হচ্ছে আমাদের সব কিন্তু ইম্পর্টেন্ট লালাগ্রন্থি যা যা বলছি। পৃথক পৃথক নাড়ির মাধ্যমে মুখ গহ্বরেরা উন্মুক্ত হয়। লালাগ্রন্থি থেকে নিশ্চিত রস লালা বা স্যালাইভা নামে পরিচিত। লালা রসে টালিন নামক এনজাইম এবং পানি থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে যদি যকৃৎটা বলি, এটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তোমাদের জন্য তো ইম্পর্ট্যান্ট, প্লাস হচ্ছে আমাদের কিসের জন্য, ইন্টারের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। দেখো, মধ্যচ্ছদার নিচে উদর গহ্বরের উপরে পাকস্থলীর ডান পাশে যকৃৎ অবস্থিত। হ্যাঁ, তাহলে এটার অবস্থান কোথায়? মধ্যচ্ছদা বা ডায়াফ্রামের নিচে। ছবিটা যদি দেখাই, ছবিটা করি গেল, এই যে দেখো যকৃৎ হচ্ছে এই যে এটা, এই যে এই পার্টটা, মানে যে লাল লাল অঙ্গটা। হ্যাঁ, এই যে যকৃৎ। এই যে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, মধ্যচ্ছদার নিচে উদর গহ্বরে এই যে একটা দেখো উপরে কিন্তু বক্ষ গহ্বর, এই যে এটা কিন্তু বক্ষ গহ্বর। আর এই যে নিচের টুক হচ্ছে আমাদের কি উদর গহ্বর। তো উদর গহ্বরে দেখো কোন পাশে থাকে, এটা ডান পাশে থাকতেছে, তাই না? এটা হচ্ছে যদি ডান ইসে হয় তাহলে হচ্ছে যে ডান পাশে থাকে। খুবই সরি, আজকে কেন যদি ব্যালেন্স পাচ্ছি না, এটা লিখতে পারতেছি না এখানে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের গেল যকৃৎটা কোথায় থাকে? মধ্যচ্ছদার নিচে, বক্ষ গহ্বরের উদর গহ্বরের ডান পাশে। উদর গহ্বরের ডান পাশে হচ্ছে না, উদর গহ্বরের উপরে পাকস্থলীর ডান পাশে অবস্থিত, পাকস্থলীর ডান পাশে থাকে। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? যকৃৎ। আর মানবদেহের সব থেকে বেশি শক্ত জিনিস কোনটা? ওইটা হইতেছে দাঁত। ঠিক আছে, এর রং কি? লালচে খয়েরি। যকৃতের ডান খণ্ডটা বাম খণ্ড থেকে আকারে কিছুটা ছোট, বাম খণ্ডটা ছোট, মানে এই যে এরকম একটা হচ্ছে যকৃতের, এখানে একটা ছবি দিলে ভালো হতো। তাহলে এটা হইতেছে আমাদের এই পাশেরটা হইতেছে রাইট, আর এটা লেফট। তো হইতেছেই, মানে ডানটা বড়। এখন এটা হইতেছে প্রকৃতপক্ষে 4টা অসম্পূর্ণ খণ্ড নিয়ে তৈরি। এই যে রাইট লেফট বলছি, উল্টা পাশে আরও 2টা খণ্ড থাকে, কোয়াড্রেট আর কর্ডেট। হ্যাঁ, তাহলে হচ্ছে প্রতিটা অংশ আবার লোবিউল দিয়ে তৈরি। লোবিউলগুলো অসংখ্য কোষ থাকে। এরা হইতেছে পিত্তরস বা বায়ু তৈরি করে। পিত্তরস কী থেকে? ক্ষারীয় গুণ সম্পন্ন। যকৃতে বিভিন্ন রকম জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, এই জন্য এদেরকে রসায়ন গবেষণাগার বলে। যকৃতের নিচের অংশে পিত্তথলি বা পিত্তাশয় সংলগ্ন থাকে, এখানে পিত্তরস জমা থাকে। পিত্তরসটা কিন্তু আমাদের যকৃতে তৈরি হয়, জানো? যকৃতে তৈরি হয় এই যে এখানে, এটা যদি আমরা যকৃৎ বলি, যে এখানে একটা পিত্তথলি জমা থাকে। তো এখানে হইতেছে পিত্তরসগুলো প্রোডাকশন হয়, এই যে এইখানে এসে হইতেছে জমা হইতেছে। ঠিক আছে, আবার এখান থেকে পরে বের হয়ে পিত্তনালী দিয়ে বের হয় আমাদের অগ্নাশয় নালীর সাথে মিলিত হয়। যে পিত্তনালীর সাহায্যে অগ্নাশয় নালীর সাথে মিলিত হয় এবং একটা যকৃৎ অগ্নাশয় নালীর মাধ্যমে ডিউরনামে প্রবেশ করে। এখন যকৃতের কাজ দেখো, অনেক কাজ আছে। যকৃৎ পিত্তরস তৈরি করে। পিত্তরসের মধ্যে কী থাকে? পানি, পিত্ত লবণ, কোলেস্টেরল, খনিজ লবণ প্রধান। এই রস পিত্তথলিতে জমা থাকে, প্রয়োজনে ডিউরনামে এসে পরোক্ষভাবে পরিপাকে অংশ নেয়। পিত্তরসে কোনো উৎসেচক বা এনজাইম থাকে না। যকৃৎ উদ্ভিদ গ্লুকোজ নিজ দেহে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখে। পিত্তরস খাদ্যের অম্লভাব প্রশমিত করে, ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে। এই পরিবেশ খাদ্য পরিপাকের অনুকূল, কেননা আম্লিক পরিবেশে খাদ্য পরিপাক হয় না। পিত্তরস চর্বিজাতীয় খাদ্যকে ক্ষুদ্রদানায় পরিণত করে, যা লাইপেজ সহযোগে পরিপাকে সহায়তা করে। অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড
যকৃতে আসার পর বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও অ্যামোনিয়া রূপে নাইট্রোজেন গ্রহীত বর্জ্য পদার্থ তৈরি করে এবং স্নেহ জাতীয় পদার্থ শোষণে সাহায্য করে। রক্ত কখনো গ্লুকোজের মাত্রা কমে গেলে সঞ্চিত গ্লাইকোজেনের কিছুটা অংশ গ্লুকোজে পরিণত করে দেয় এবং রক্তের সাথে মিশে যায়, এভাবে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকে। তাহলে হচ্ছে কি আমরা ফার্স্টে কি পাইলাম, যকৃৎ পিত্তরস, হ্যাঁ পিত্তরস তৈরি করে, যকৃৎ পিত্তরস তৈরি করে এটা। তো এখন এই পিত্তরসটা কি, পিত্তরসে কী কী থাকে, পানি থাকবে মাস্ট, পিত্তরস রস মানে পানি থাকবে, পিত্ত লবণ থাকবে, তারপর হচ্ছে কি কোলেস্টেরল, খনিজ লবণ, চারটা জিনিস, পানি, পিত্ত লবণ, কোলেস্টেরল, খনিজ লবণ। এখন এই পিত্তরসটা কেন দরকার, পিত্তরসটা হচ্ছে আমাদের দেখো পিত্তরস হচ্ছে খাদ্যের অম্লভাবকে প্রশমিত করে এবং ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে। এটা কোথায় করে, ডিউডেনামে, হ্যাঁ ডিউডেনামে যায় যে মানে আমাদের যে পাকস্থলী থেকে তো খাবার ডিউডেনামে আসতেছে, পাকস্থলীতে কিন্তু আমাদের খাবারটা অ্যাসিডিক থাকে, তো এই অ্যাসিডিকটা যে বেসিক বা হচ্ছে আমাদের মানে ক্ষারীয় করবে, হচ্ছে আমাদের ক্ষারীয় করবে ওই পিত্তরস হেল্প করবে। এখন একটা ব্যাপার, একটা কোশ্চেন কিন্তু ইনভেরিয়েবলি আসে যে পিত্তরসে কোনো এনজাইম বা উৎসেচক নাই, তারপরেও এটাকে ডাইজেস্টিভ জুস আমরা কেন বলি কারণ হচ্ছে এটা কোনো এনজাইম যদিও থাকে না, কিন্তু তারপরে আমাদের এটা মানে হজমে সাহায্য করে। এবং ওই যে কীভাবে সাহায্য করে এটাই তো আমরা বললাম যে অম্লভাব প্রশমিত করে, ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে, তারপরে এভাবে খাদ্য পরিপাকে অনুকূল পরিবেশ সৃষ্টি করে, তারপরে আরেকটা কাজ করে কি, চর্বি জাতীয় খাদ্যকে ক্ষুদ্র দানায় পরিণত করে, যেটা আমাদের সারফেস এরিয়া বাড়ায় ওই চর্বি জাতীয় খাদ্যে, তাহলে হচ্ছে আমাদের এটা সহজে হচ্ছে ডাইজেস্টেড হইতে পারে বা অ্যাবজর্ব হতে পারে। তো এখন এই দুইটা কাজ করে, এই জন্য আমাদের এটাকে এনজাইম না থাকার পরেও এভাবে আমাদের পরিপাকে সাহায্য করে, হচ্ছে আমাদের এটা ডাইজেস্টিভ জুস হইতেছে। এরপরে হচ্ছে দেখো আমাদের এক্সট্রা গ্লুকোজ, ব্লাড গ্লুকোজ মেনটেনে হচ্ছে আমাদের যকৃতে হেল্প আছে। কীভাবে, আমাদের শরীরে যদি আমরা বেশি ব্লাড খেয়ে ফেলি, মানে আল্লাহ কী বলতেছি, বেশি গ্লুকোজ খেয়ে ফেলি, তাহলে হচ্ছে ব্লাডে গ্লুকোজ পরিমাণ বেড়ে গেল, তখন কী করবে, যকৃত আমাদের ওই গ্লুকোজগুলো নিয়ে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করবে। এছাড়া কী হবে, আমাদের নাইট্রোজেন ঘটিত অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড যকৃতে আসার পরে হচ্ছে মানে এটা গেল গ্লুকোজ। তারপরে প্রোটিনের ক্ষেত্রে কি, শর্করা গেল, প্রোটিনের ক্ষেত্রে হইতেছে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড যেটা আছে ওটা হইতেছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া রূপে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে হচ্ছে আমাদের ইসে করে, শরীর থেকে মানে বর্জ্য পদার্থ বের করে শরীর থেকে বের করতে হেল্প করে আর কি। আর স্নেহজাতীয় পদার্থ শোষণে সাহায্য করে। তাহলে গেল তিনটার উপরই কাজ। আর হচ্ছে রক্তে কখনো গ্লুকোজের মাত্রা কমে গেলে তো বললাম, এভাবে রক্তে গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রিত থাকে। তাহলে হচ্ছে পিত্তরস আর গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড আর কী বল লিপিড, তিনটার উপরই হচ্ছে আমাদের যকৃতে ভূমিকা গেল। এখন বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পড়াবো, কারণ আজকে আমি আর ভিডিও বড় করতে চাচ্ছি না। আজকের জন্য সবাইকে এখানেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।